হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেস্ট পেপার সলভিং ক্লাসে। আমি মুফরাদ হাসান মুগ্ধ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা সলভ করবো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তোমার ময়মনসিংহ বোর্ড 21 আর 22 সাল, এই দুইটা বোর্ড আমরা সলভ করব। তো বোর্ড সলভ করার পূর্বে তোমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে নিই যে তোমরা কিভাবে এক্সাম হলে অ্যান্সার করবা। তো অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য যে মেইন প্রবলেমটা দেখা যায় যে আমরা ঠিকমতো টাইম মেনটেন করতে পারি না। তো টাইম মেনটেন না করতে পারার দুইটা রিজন আছে। ফার্স্ট রিজন, তুমি আর্থিক বিবরণীর যে দুইটা ম্যান্ডেটরি কোয়েশ্চেন আছে এটাতে তোমার টাইম বেশি খেয়ে ফেলাও। হ্যাঁ, আর সেকেন্ড রিজন, খ বিভাগে তোমার কিছু লেন্দি টাইপ কোয়েশ্চেন আছে, লেন্দি টাইপের ম্যাথের কিছু কোয়েশ্চেন আছে, আর যেগুলো আছে যেগুলো তুমি শর্টলি অ্যান্সার করে বের হয়ে আসতে পারবা। তো আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কিভাবে সিলেক্ট করব, কোন ম্যাথগুলো আমরা সিলেক্ট করব। হ্যাঁ, তো শর্ট টাইপের ম্যাথগুলো আমাদের মূলত সিলেক্ট করতে হবে। খ বিভাগ থেকে যে 5টা দেওয়া লাগে ওই 5টার ক্ষেত্রে আমরা মানে ওয়াইজলি চুজ করব যে কোন চ্যাপ্টারগুলো আমরা মেইনলি সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা দেরি না করে শুরু করি। দেখো আমরা কিভাবে সলভ করি। হ্যাঁ, তো ফার্স্টে তোমার ময়মনসিংহ বোর্ড আমরা 2022 সাল সলভ করব। তো প্রথমে দেখো যে কোয়েশ্চেনটা আসছিল সেটা হচ্ছে তোমার আর্থিক বিবরণী থেকে তোমার দুইটা কোয়েশ্চেন মার্কস দেওয়া লাগে। তো এখানে আর্থিক বিবরণী সলভ করার আগে আমি দুইটা কথা বলে নিই। সেটা হচ্ছে তোমার ফার্স্টে যখন আর্থিক বিবরণী সলভ করবা তখন আগে তুমি ফার্স্টেই সেটার কোন খাতে পড়ছে, প্রারম্ভিক মজুত পণ্য কোন ব্যয়ের খাতে পড়ছে এটা আগে লিখে নিবা। তো লিখে নিলে হবে কি, তুমি কোশ্চেনটা অ্যানালাইসিস করলা। কোশ্চেন অ্যানালাইসিস করলে এটা তো হয়তো বা তোমার 5 মিনিট যাবে, কিন্তু তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস না করে ডিরেক্ট কোশ্চেন দেখে আবার তুমি এন্ট্রি খুঁজে আবার সমন্বয় খুঁজো, তাহলে কিন্তু তোমার ডাবল টাইম যাবে। হ্যাঁ, বা ডাবল টাইম তোমার খাবে। তো এই কাজটা করা যাবে না। তো ফার্স্টে তোমার খেয়াল রাখতে হবে আগে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, 5 মিনিট হয়তো বা যাবে, কিন্তু তারপর দেখবা তুমি দ্রুত কোশ্চেনটা সলভ করতে পারছো। তো কিভাবে আমরা অ্যানালাইসিস করব চলো দেখে নিই। তো অ্যানালাইসিস করার পূর্বে দুইটা কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট কনসেপ্ট সেটা হচ্ছে রেওয়া মিলের এন্ট্রি একবার যাবে। হ্যাঁ, রেওয়া মিলের এন্ট্রি একবার বসবে যে কোনো বইয়ে। রেওয়া মিলের এন্ট্রি একবার প্রভাবিত করবে হিসাব খাতকে, একবার প্রভাবিত করবে। আর সমন্বয়ের এন্ট্রি 2বার প্রভাবিত করবে হিসাব খাতকে। হ্যাঁ, বা দুইটা বইকে প্রভাবিত করবে। তাহলে সমন্বয়ের এন্ট্রি তোমার 2বার বা দুইটা বইতে তোমার প্রভাবিত করবে, দুইটা বইকে তোমার প্রভাবিত করবে। হ্যাঁ, দুইটা খাতে যাবে, দুইটা বইকে করতে পারে, যেমন আর্থিক বিবরণী, বিশদায় বিবরণী আর মালিকানা শর্ত বিবরণী। এর মধ্যে যে কোনো দুইটা বইয়ে তোমার হিসাব খাত যেতে পারে, বা বিশদায় বিবরণীর মধ্যে দুইটা খাতে তোমার প্রভাবিত করতে পারে। তো এখানে বই না বলে আমরা দুইটা খাতকে প্রভাবিত করবে বা 2বার প্রভাবিত করবে এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার বেসিক। এই বেসিকটা তুমি যখন আর্থিক বিবরণী সলভ করবা এটা তোমার একদম মাথায় গেঁথে নিতে হবে। ওকে, তো এখন আমরা চলো কোয়েশ্চেন সলভ করি। তো কোয়েশ্চেন আমরা কিভাবে সলভ করবো? প্রারম্ভিক মজুত পণ্য কিসের মধ্যে পড়তেছে? আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্যটা কিসের এন্ট্রি? তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় শর্ট ফর্ম বিক্রিত পণ্যের ব্যয়, এটা লিখে ফেলো। হ্যাঁ, ক্রয় ও বিক্রয় কিসের মধ্যে পড়তেছে? ক্রয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়তেছে। তাহলে এটা বিক্রিত পণ্যের ব্যয়। আর বিক্রয়টা কিসের মধ্যে পড়তেছে? বিক্রয়টা আমরা নিট বিক্রয় বের করার সময় লাগে। হ্যাঁ, তো এটা হবে নিট বিক্রয়। ওকে, মজুরি কিন্তু তোমার প্রত্যক্ষ খরচ কিসের সাথে যায়? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যোগ হয়। তাহলে মজুরিটা হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়। কুরিন সঞ্চিতি, বিজ্ঞাপন, এগুলো কিন্তু সব তোমার পরিচালন ব্যয়ের মধ্যে পড়তেছে। কিসের মধ্যে? পরিচালন ব্যয়ের মধ্যে। ঠিক আছে, তো আগে যে কাজটা করতে হবে, আমরা মূলত আর্থিক অবস্থার বিবরণীতে কি বের করি? সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। তেমনিভাবে বিশদায় বিবরণীতে কি বের করি? বিশদায় বিবরণীতে বের করি তোমার নিট লাভ আমরা বের করি। ঠিক আছে, তো নিট লাভ আমরা বের করি। প্রথমে কি বের করি? নিট বিক্রয় বের করি। তারপরে কি বের করি? তোমার মোট লাভ বের করি। তারপরে পরিচালন মুনাফা বের করি। তারপরে তোমার
নিট লাভ বের করি। তো এই এক একটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়া। তো এই ক্রাইটেরিয়া কোনটা কোন সেক্টরের মধ্যে পড়তেছে এটা আগে আমাদেরকে চিনতে হবে। তো আমরা চিনবো যে কোন এন্ট্রিটা কোন সেক্টরের মধ্যে পড়তেছে। মজুরি পড়তেছে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে, বিজ্ঞাপন পড়তেছে তোমার পরিচালন ব্যয়ের মধ্যে, হ্যাঁ পরিচালন ব্যয়ের মধ্যে। প্রাপ্য হিসাব এটা আমরা জানি চলতি সম্পদ, তাহলে এখানে চলতি সম্পদ, চলতি সম্পদ শর্ট ফর্ম লেখো। প্রদেয় হিসাব এটা আমরা জানি চলতি দায়ের মধ্যে পড়তেছে, তাহলে এটা শর্ট ফর্ম লেখো চলতি দায়। হ্যাঁ, মূলধন এটা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করার সময় মূলধনটা লাগে, তাহলে এটা মশ লেখো মালিকানা সত্ত্ব। উত্তোলনটাও মালিকানা সত্ত্বের মধ্যে পড়তেছে। ওকে, তারপরে যন্ত্রপাতি, যন্ত্রপাতিটা হচ্ছে তোমার স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী সম্পদ, তাহলে এখানে স্থায়ী সম্পদ এভাবে দিতে পারো। হ্যাঁ, বেতন পরিচালন ব্যয়, তো বেতন পরিচালন ব্যয় পব দাও। তো এইভাবে আগে আমরা ক্রাইটেরিয়া ওয়াইজ ভাগ করে ফেললাম। তেমনিভাবে সমন্বয়ের এন্ট্রি, সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হচ্ছে 25,000 টাকা। তাহলে আমরা জানি সমাপনী মজুত পণ্য একবার তোমার প্রারম্ভিক মজুত পণ্য যে ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ এটা থেকে বাদ যাবে, আর একটা হচ্ছে তোমার চলতি সম্পদে দেখাতে হবে। তাহলে এটা হবে প্রথমে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, আর একটা কোথায় যাবে চলতি সম্পদে যাবে, চলতি সম্পদে যাবে। তো এইভাবে প্রত্যেকটা সমন্বয় তোমার দুই ভাগে ভাগ করে ফেলবা, মানে কোন কোন বইতে প্রভাব ফেলবে বা কোন কোন হিসাব খাতকে প্রভাব ফেলবে এইভাবে লিখে ফেলবা। হ্যাঁ, তো এটা 2 নাম্বার 3 নাম্বার বা তোমার 4 নাম্বার এভাবে তোমরা ইয়া করে ফেলবা, মানে ভাগ করে ফেলবা কোনটার মধ্যে যাচ্ছে। ওকে, তো এখন আমরা চলো কোশ্চেনে যাই। কোশ্চেনে কি আছে? তো ফার্স্ট কোশ্চেন আছে যে নিট ক্রয়ের পরিমাণ কত। খ নাম্বারে আছে যে মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ নাম্বারে দেখো নিট লাভ দেওয়া আছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলা হয়েছে। তো খ নাম্বার মোটামুটি সোজা, আমরা বুঝতেছি নিট ক্রয়ের ক্ষেত্রে কি কি লাগবে। নিট ক্রয় আমরা নির্ণয়ের ক্ষেত্রে এই যে ক্রয়, দেখো ক্রয় কই আছে, এই যে ক্রয়। হ্যাঁ, ক্রয় বিক্রিত পণ্য, এখানে 15% ভ্যাট আছে। আচ্ছা, তো সমন্বয়ের এন্ট্রি দুই ভাবে থাকতে পারে, একটা হচ্ছে নিচে থাকতে পারে আর একটা তোমার রেয়ার মিলের মধ্যেই থাকতে পারে। তো এখানে যেহেতু 15% ভ্যাট আছে তাই এখানে স্টার্ট দিবা। হ্যাঁ, বিক্রয় ভ্যাট আছে, ক্রয় ভ্যাট আছে, তার মানে ক্রয়ের মধ্যে কোনো কিছু আছে। ঠিক আছে, এটা তোমার বুঝতে হবে। তাহলে দেখো বেতন 10 মাসের প্রদত্ত হয়েছে, তেমনি 2 নাম্বার সমন্বয়টা 10 মাসের প্রদত্ত হয়েছে, 2 মাসের হয়নি, তার মানে কি বকেয়া বেতন, বকেয়া বেতন আছে। তাহলে বেতন কোথায়, এখানে বেতন কোথায়, দেখো এই যে বেতন, বেতনের এখানে স্টার্ট দিবা, তার মানে বেতনে এখানে কাজ আছে। যখন তুমি পরিচালন ব্যয় নির্ণয় করবা বেতন এখানে আসবা, তাহলে বুঝবা এখানে সমন্বয়ের এন্ট্রি আছে। বোঝা গেছে? এভাবে স্টার্ট দিবা। তারপরে বকেয়া বেতন কি, আমরা জানি অগ্রিম খরচ হচ্ছে সম্পদ আর বকেয়া বেতন হচ্ছে চলতি দায়। তাহলে একটা যাবে তোমার এখানে বেতনের সাথে, আর একটা হচ্ছে চলতি দায়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে তোমার একটা দেখো পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, আর একটা হচ্ছে চলতি দায়। তো এইভাবে তোমার ভাগ করে ফেলবা, প্রত্যেকটা জিনিস সেম ভাবে তুমি ভাগ করবা, এটা যেন মাথায় থাকে। তেমনি দেখো যন্ত্রপাতির উপর অবচয় ধার্য করা আছে, তাহলে যন্ত্রপাতির এখানে স্টার্ট দাও। তো যন্ত্রপাতি যখন তুমি নির্ণয় করবা তখন বুঝে যাবা যে এখানে সমন্বয়ের এন্ট্রি আছে, তাহলে তোমার আর দ্বিতীয়বার এখানে এসে চেক করা লাগতেছে না কি বাদ পড়ছে আর কি তুমি রেখে দিছো। তো একটা হচ্ছে যন্ত্রপাতি থেকে বাদ যাবে, আর যন্ত্রপাতির অবচয় হচ্ছে তোমার পরিচালন ব্যয়, তো এখানে পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। বোঝা গেছে? ওকে, তো এখন চলো আমরা ডিরেক্ট সলভে যাই। এখানে বলছে নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তো নিট ক্রয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করব? ক্রয় কত ছিল তোমার? ক্রয় ছিল 80,500 টাকা, এখান থেকে আমার ভ্যাট বাদ যাবে। তো আচ্ছা, ক্রয় থেকে এখানে মালিক কর্তৃক পণ্য উত্তোলন আছে, দেখো এখানে তোমার সমন্বয় আছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। তো আমরা জানি পণ্য উত্তোলন তোমার ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত, এখানে বসে পণ্য উত্তোলন, টাকা উত্তোলন না, কিন্তু এই জিনিসটা মাথায় ঢুকায় রাখবা। পণ্য উত্তোলন যখন কথাটা থাকবে তখন বুঝবা এটার সাথে ক্রয় রিলেটেড। বোঝা গেছে? তাই এখানে পণ্য উত্তোলনটা বাদ গেছে। তাহলে দেখো পণ্য উত্তোলন কত ছিল? 1,500 টাকা। তাহলে 80,500 থেকে আমরা 1,500 বাদ দিলাম, কত থাকলো? 79,000 টাকা। তো 79,000 টাকা থেকে আমরা কি বাদ দিব? ভ্যাট বাদ দিব। তাহলে ভ্যাট কত পার্সেন্ট? এখানে দেখো 15% ভ্যাট সহ, তার মানে ভ্যাট 15% ইনক্লুডেড। তাহলে 100 যোগ 15 হবে আর উপরে 15 হবে, যেটা বের হবে সেটা হচ্ছে আমার ভ্যাটের পরিমাণ বা ভ্যাটের পার্সেন্টেজ। এই যে 15/115। ওকে, তো ভ্যাট হচ্ছে আমার কত আসলো? 10,304 টাকা। তো
আমরা ৭৯,০০০ টাকা থেকে ১০,৩০৪ টাকা বাদ দিলে আমরা তোমার নিট ক্রয়ের পরিমাণ পেয়ে যাব। তাহলে দেখো এখানে নিট ক্রয়ের পরিমাণ কত আছে, নিট ক্রয়ের পরিমাণ আছে ৬৮,৬৯৬ টাকা। তো এটা হচ্ছে আমার নিট ক্রয়ের পরিমাণ, বোঝা গেছে? ওকে, নেক্সট স্লাইডে আমরা মুভ অন করি। আচ্ছা, তো নেক্সট স্লাইডে কি বলছিল, সরি নেক্সট কোশ্চেনে কি ছিল, খ নাম্বার কোশ্চেনে কি ছিল? খ নাম্বার কোশ্চেনে ছিল যে তোমার মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো মোট লাভ বা মোট ক্ষতি কিভাবে নির্ণয় করা হয়? আমরা জানি নিট বিক্রয় থেকে তোমার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা পাই সেটা হচ্ছে মোট লাভ। তাহলে এখানে নিট বিক্রয় আগে বের করব, তারপরে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করব। এই দুইটা বাদ দিলে আমরা কি পাবো, তোমার মোট লাভ বা মোট ক্ষতি পাবো। ওকে, চলো আমরা দেখে আসি কিভাবে সলভ করব। তাহলে দেখো ফার্স্টে তোমার দেখো বিক্রয় থেকে ভ্যাট বাদ দিছে, সেম ভাবে 15 বা 115 বা 115 দিছে, যেহেতু 15% ভ্যাট সহ আছে, তো 100 সাথে 15 যোগ হয়েছে আর উপরে 15। তো আমরা কত পেলাম, ভ্যাট 15,000 টাকা। ভ্যাট বাদ দিলে কত থাকতেছে, 1,00,000 টাকা। দেখো আমি কিভাবে সলভ করবা, দেখো দেখো নিট বিক্রয়, এই যে নিট বিক্রয় কত, 1,15,000। নিট বিক্রয় আমি যখন 1,15,000 এন্ট্রি দিয়ে দিলাম, সাথে সাথে কেটে দিব। নিট বিক্রয়ের সাথে 15% ভ্যাট আছে, ভ্যাট বাদ দিয়ে দিলাম। দেখো তো আর কোথাও নিট বিক্রয়ের আইটেম আছে, নাই কিন্তু, পাইছো? নাই। তাহলে এখানে নিট বিক্রয়ের আইটেম একটাই ছিল, তাহলে আমার আর খোঁজা লাগতেছে না বারবার, বোঝা গেছে? তাহলে নিট বিক্রয় আমি নির্ণয় করে ফেললাম। এরপরে আমরা আসি বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখো এখানে বিক্রিত পণ্যের ব্যয় লেখা যে আইটেমগুলো আছে ওগুলো আমরা খুঁজে বের করব, খুঁজে বের করে তারপরে ইনক্লুড করব। তাহলে চলো দেখে আসি। দেখো এই যে বিক্রিত পণ্যের ব্যয়ে এখানে প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল, 20,000 টাকা লিখলাম। এন্ট্রি করার সাথে সাথে প্রারম্ভিক মজুত পণ্য কেটে দিব। কিভাবে কেটে দিব, দেখো এই যে ধরো আমি প্রারম্ভিক মজুত পণ্য এন্ট্রি নিলাম বা লিখলাম, সাথে সাথে বিক্রিত পণ্যের ব্যয় প্রারম্ভিক মজুত পণ্য এটা কাটা। তারপরে যাব কিসে, তারপরে ক্রয়ে যাব, ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচে যাব। ঠিক আছে, তো বিক্রিত পণ্যের ব্যয় এভাবে আমরা ইনক্লুড করব। ওকে, তো নিট ক্রয় আমরা তো ক নাম্বারে বের করেই ফেলছি, আলাদাভাবে নিট ক্রয় বের করার দরকার নাই। তো ক থেকে প্রাপ্ত কত পাইছিলাম, ৬৮,৬৯৬ টাকা। এটার সাথে তোমার মজুরি যোগ হবে, মজুরিও তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ইনক্লুডেড। মজুরি যোগ হলো কত, ৩,০০০ টাকা। তো টোটাল কত আসলো, ৯১,৬৯৬ টাকা। এটার থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য কত ছিল, ২৫,০০০ টাকা। তো বাদ দিলে আমরা পাচ্ছি ৬৬,৬৯৬ টাকা। তো আমার নিট বিক্রয় থেকে তোমার সমাপনী মজুত পণ্যটা বাদ গেছে। হ্যাঁ, তো নিট বিক্রয় কত ছিল, 1,00,000। 1,00,000 থেকে আমরা যোগ বিয়োগ করে কত পেলাম, ৬৬,৬৯৬। 1,00,000 থেকে ৬৬,৬৯৬ টাকা বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমার মোট লাভ। তো মোট লাভ কত এখানে, ৩৩,৩০৪ টাকা। তো এটা হচ্ছে তোমার মোট লাভ বা মোট মুনাফা। ওকে, তাহলে চলো দেখি কোশ্চেনটা আবার একটু দেখি। তো দেখো এই যে বিক্রিত পণ্যের ব্যয় লিখলাম, কেটে দিলাম। এই যে বিক্রিত পণ্যের ব্যয় ক্রয়, কেটে দিলাম। মজুরি লিখছি, কেটে দিছি। ঠিক আছে, আর আছে বিক্রিত পণ্যের ব্যয়। এই দেখো সমন্বয় একটা বিক্রিত পণ্যের ব্যয় আছে, কোনটা, সমাপনী মজুত পণ্য। তাহলে আমরা যখন লিখবো তখন কেটে দিব। আর বিক্রিত পণ্যের ব্যয় আছে, নাই। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয়ের কাজ শেষ। তো এইভাবে আমরা মোট লাভ বা মোট মুনাফা বের করছি। বোঝা গেছে তোমরা কিভাবে সলভ করবা? ওকে, নেক্সট। নিট লাভ ৩০,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য যে এন্ট্রিগুলো লাগবে আমার কি কি লাগবে, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। হ্যাঁ, সম্পদের মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা স্থায়ী সম্পদ। দায়ের মধ্যে দুইটা শ্রেণী আছে, একটা চলতি দায় আর একটা তোমার স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায়। বোঝা গেছে? তো চলো আমরা সলভে যাই। আচ্ছা, দেখো তো চলতি সম্পদের মধ্যে কোনগুলো ছিল, প্রাপ্য হিসাব ছিল, সমাপনী মজুত পণ্য ছিল। কত ছিল, 20,000 আর 25,000, কত হলো 45,000। এটা হচ্ছে চলতি সম্পদ ছিল, মোট চলতি সম্পদ। আর স্থায়ী সম্পদের মধ্যে যন্ত্রপাতি ছিল, অবচয় ধার্য করা তোমার 7.5% ছিল অবচয়। তো ধার্য করলে আমরা কত পাই, 9,750 টাকা। বাদ দিলে আসতেছে 1,20,250 টাকা। তো তারপরে তোমার মোট সম্পদ আমরা নির্ণয় করলাম 1,90,796 টাকা। আচ্ছা, এখানে অনিশ্চিত হিসাব আছে, তার মানে দায় হয়তো বা বেশি হয়ে গেছে। তো এটা আমরা ওইভাবে আনসলভ লিখে দিব, দায় সম মালিকানা সত্ত্ব। তো দায় কত ছিল, ভ্যাট চলতি হিসাব। তো ভ্যাট চলতি হিসাব কিভাবে আমরা নির্ণয় করব, ভ্যাট চলতি হিসাব হচ্ছে আমরা 15,000 টাকা কি ছিল তোমার,
15,000 টাকা, এই দেখো ভ্যাট ছিল, হ্যাঁ বিক্রয় ভ্যাট ছিল কত টাকা তোমার 15,000 টাকা। তো বিক্রয় ভ্যাট 15,000 টাকা ছিল, আর তোমার ক্রয় ভ্যাট কত টাকা ছিল 10,304 টাকা। তো আমরা বিক্রয় ভ্যাট থেকে ক্রয় ভ্যাট বাদ দিব, বিক্রয় ভ্যাট থেকে ক্রয় ভ্যাট বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে ভ্যাট চলতি হিসাব। হ্যাঁ এটা হচ্ছে বিক্রয় ভ্যাট, আর এটা হচ্ছে ক্রয় ভ্যাট। তো এই দুইটা বাদ দিলে আমরা কি পাচ্ছি, ভ্যাট চলতি হিসাব পাচ্ছি। তো ভ্যাট চলতি হিসাব একটা চলতি দেয়, এটা মাথায় নিবা, এটা নর্মালি আসে না, কিন্তু এখানে দেখো এটা একটা এক্সেপশনাল কোশ্চেন আসছে। তো ভ্যাট চলতি হিসাব চলতি দায়ের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবা, চলতি দায় এর মধ্যে পড়ে, ভ্যাট চলতি হিসাব একটা চলতি দায়। ওকে আচ্ছা, নেক্সটে দেখো প্রদেয় হিসাব আছে, বকেয়া বেতন হিসাব করছে। ওই যে অগ্রপ্রদত্ত বেতন 10 মাসের আছে, তার মানে 2 মাসের বকেয়া আছে, তাহলে 10-এর 2, হ্যাঁ নিচে 10 হবে উপরে 2 হবে, বের করলে আসতেছে 600 টাকা। তো মোট চলতি দেয় হচ্ছে আমার 17,296 টাকা। তারপরে মালিকানা সত্ত্ব কত, মূলধন নিট মুনাফা প্রশ্নে দেওয়া আছে, মূলধনের সাথে নিট মুনাফা যোগ করা হয়েছে 1,50,000, 30,000 যোগ হয়েছে, টোটাল কত আসতেছে তোমার 1,80,000 টাকা। আচ্ছা তারপরে দেখো উত্তোলন বাদ দিছে, উত্তোলন এখানে 2 প্রকার উত্তোলন আছে, একটা নগদ উত্তোলন আর একটা পণ্য উত্তোলন। তো নগদ উত্তোলন কত ছিল 5,000 টাকা, আর পণ্য উত্তোলন ছিল 1,500 টাকা। তো টোটাল হচ্ছে 6,500, বাদ দিলে আসতেছে 1,73,500, তো 1,90,796 টাকা আসতেছে। তো এখানে তোমার সম্পত্তির সাইডে যেহেতু একটু ঘাটতি আছে, তাই আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিব, ঠিক আছে। তো এটা তোমার এক্সাম হলে অনেকে প্যানিক করো, তো যখন দেখবা যে তোমার সম্পত্তি দায় একটু বেশি কম হচ্ছে, তো যেখানে কম আছে ওখানে তুমি অনিশ্চিত হিসাব দিয়ে মিলাই দিয়ে আসবা, বোঝা গেছে, টাইম ওয়েস্ট করা যাবে না এক্সাম হলে। আচ্ছা ওকে, তো দেখো আমরা কিভাবে মিলাইছি, আমরা তো কোশ্চেনের ডিরেক্ট সলভে দেখলাম। তো তোমার এখানে যেহেতু আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে, তার মানে আমার কোন এন্ট্রিগুলো আসবে, চলতি সম্পদ আসবে, চলতি দায় আসবে, স্থায়ী সম্পদ আসবে, তারপরে স্থায়ী দায় আসবে, আর হচ্ছে মালিকানা সত্ত্ব আসবে। তাহলে দেখো মালিকানা সত্ত্বের উপাদানগুলো আমরা এন্ট্রি করছি। হ্যাঁ এখানে যন্ত্রপাতি হচ্ছে তোমার স্থায়ী সম্পদ, এই যে স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি এন্ট্রি করছি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো এই যে এখানে তোমার চলতি দায় আছে, চলতি সম্পদ আছে, এগুলো আমরা এন্ট্রি করছি। তো যেগুলো এন্ট্রি করব আমরা সাথে সাথে কেটে দিব, কেটে দিলে আমরা বুঝতে পারবো। ওকে, তারপর যন্ত্রপাতির সাথে অবচয় আমরা বাদ দিছি, দেখো এখানে স্টার্ট ছিল, তার মানে আমরা বুঝে নিচ্ছি যে যন্ত্রপাতির সাথে কোনো কিছু আছে, তো অবচয় আমরা বাদ দিয়ে দিছি। তো এইভাবে মূলত একটা কোশ্চেন সলভ করবা, তাহলে দেখবা তোমার বাদ পড়ার যে ভয়টা, বাদ পড়ার যে একটা প্যানিক তোমার আছে, ওইটা আর থাকবে না, বোঝা গেছে। আচ্ছা, তো আমাদের ফার্স্ট কোশ্চেন সলভ হয়ে গেল, নেক্সট কোশ্চেনে আমরা যাই। তো নেক্সট কোশ্চেনও সেম ভাবে আগে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। তো চলো 2 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে, কাশেম ব্রাদার্সের রেমিল দেওয়া আছে, এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে, সমন্বয় দেওয়া আছে, কোশ্চেনগুলো দেখি। এখানে বলছে নিট সেবায়ের পরিমাণ কত, আয় বিবরণী প্রস্তুত করতে বলছে, আর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছে। তো চলো আমরা ক্রাইটেরিয়াগুলো ভাগ করে ফেলি। মূলধন কিসের মধ্যে, মালিকানা সত্ত্বের মধ্যে, মালিকানা সত্ত্ব লিখে ফেলো। উত্তোলন কিসের মধ্যে, মালিকানা সত্ত্বের মধ্যে। হ্যাঁ, সেবা আয়, তো এটা আয়ের মধ্যে, এটা হচ্ছে নর্মাল জিনিস। সেবা আয়, অনুপার্জিত সেবায় এখানে নর্মালি নিট বিক্রয় থাকে, তো এখানে যেহেতু নিট বিক্রয় না, তাই সেবায় হচ্ছে আয়ের মধ্যে পড়তেছে। হ্যাঁ, অনুপার্জিত সেবায়ের আর এক নাম হচ্ছে অগ্রিম আয়। হ্যাঁ, আর অগ্রিম আয় হচ্ছে ক্রেডিট দিকে যায়, বা এটা একটা দায়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, এটা একটা দায়, তাহলে এটা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি দায়। মজুরি ও বেতন, মজুরি হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, এটা প্রত্যক্ষ খরচ, আর বেতন হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে, এটা পরোক্ষ খরচ। বীমা স্যালামিটা কি, বীমা যদি শুধু বীমা থাকতো তাহলে এটা পরিচালন ব্যয়ের মধ্যে হতো, কিন্তু এটা যেহেতু বীমা স্যালামি মানে আয়, তাহলে এটা একটা আয়, তাহলে এটা হবে অপরিচালন আয়ের মধ্যে, অপরিচালন আয়ের মধ্যে, বা এটা পরিচালন আয়ের মধ্যে দিতে পারো তোমার আধুনিক হিসাব অনুযায়ী। তো প্রাপ্য হিসাব কি, একটা চলতি সম্পদ, প্রদেয় হিসাব চলতি দায়, তাহলে এখানে চলতি সম্পদ লেখো আর চলতি দায় লেখো।
10% বিনিয়োগ, এটা তোমার দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে, তাহলে এটা তোমার আর্থিক অবস্থার বিবরণী দীর্ঘমেয়াদী সম্পদের মধ্যে লিখে ফেলো। আর বিনিয়োগের সুদ, ডেবিট জেরের সুদ, ক্রেডিট, তো এটা একটা অপরিচালন আয়ের মধ্যে পড়তেছে। হ্যাঁ, এটা আয়ের মধ্যে পড়তেছে বা অপরিচালন আয়ের মধ্যে পড়তেছে। তো বিনিয়োগের বকেয়া সুদও আছে, এখানে দেখো 1/6/2020, তার মানে 6 মাসের বকেয়া আছে। হ্যাঁ, তো বিনিয়োগের সুদ, ডেবিট জেরের সুদ, ক্রেডিট, ক্রেডিটের বকেয়া বা আয়ের বকেয়া কি, দায়, আয়ের বকেয়া দায় ক্রেডিট দিকে যায়, তো এটা একটা চলতি দায়। তো এখানে 3টা জিনিস আসতেছে, চলতি দায় একটু এক্সেপশনাল, এখানে নর্মালি 2টা জিনিস থাকে, এখানে 3টা এন্ট্রি আসতেছে। তো বকেয়া বেতন, এটা চলতি দায়, হাতে নগদ, চলতি সম্পদ, হ্যাঁ, মনিয়ারি খরচ, পরিচালন ব্যয়, এইভাবে প্রত্যেকটা আমরা এন্ট্রি কোনটা কোন খাতের মধ্যে পড়তেছে এটা তোমার লিখে নিলাম। তারপরে অনুপার্জিত সেবায় 4000 টাকা অর্জিত হয়েছে, এটা একটা তোমার এন্ট্রি আছে, সমন্বয় এন্ট্রি, এটাও দুই দিকে যাবে। অনুপার্জিত সেবায় কোথায় আছে, এই যে এখানে অনুপার্জিত সেবায় এটার 4000 টাকা অর্জিত হয়েছে। তো এটা দুই দিকে এফেক্ট পড়বে। অব্যবহৃত মনিহারি, মনিহারি কই আছে, এই যে মনিহারি, এখানেও সমন্বয় আছে। মূলধনের উপর 10% সুদ ধরতে হবে, মূলধন কোথায়, এখানেও তোমার সমন্বয় এন্ট্রি আছে। তো যেখানে সমন্বয় এন্ট্রি আছে স্টার্ট দিয়ে ফেলবা, যাতে বুঝতে পারো সলভ করার সময় যেখানে সমন্বয় আছে। বিজ্ঞাপন বাবদ 2500 টাকা খরচ হয়, বিজ্ঞাপন কই আছে, আচ্ছা এখানে বিজ্ঞাপন নাই, তাহলে বিজ্ঞাপন এখানেই আছে। তো এটা মানে এরকম টিক দিয়ে রাখবা, যেটা তোমার রেয়ামিলের মধ্যে এন্ট্রি নাই সেটা আলাদাভাবে টিক দিয়ে রাখবা, এতে তোমার বাদ না পড়ে, যা হিসাবভুক্ত হয়নি। তাহলে বিজ্ঞাপন কিসের মধ্যে পড়তেছে, বিজ্ঞাপন 2500 টাকা খরচ হয় যা হিসাবভুক্ত হয়নি। ওকে, তাহলে এটা তোমার বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন একবার তোমার বিজ্ঞাপন পরিচালন ব্যয় যাবে, আর একবার তোমার কিসে যাবে, বিলম্বিত বিজ্ঞাপন হিসেবে তোমার সম্পদ শ্রেণীতে দেখাতে হবে। সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, তাহলে সেবা আয়, এটার মধ্যে তোমার সমন্বয়টা ঢুকে যাবে। তাহলে চলো আমরা ডিরেক্ট এখন সলভে যাই, কোশ্চেন তো অ্যানালাইসিস আমাদের শেষ। আচ্ছা, তো বলছে নিজ সেবায়ের পরিমাণ নির্ণয় করো। তো নিজ সেবার পরিমাণ নির্ণয় করতে সেবায় কত ছিল, সেবা আয় ছিল 80,000, অনুপার্জিত কত ছিল, অনুপার্জিত যোগ হবে, মানে যেই সেবার আয়টা আমরা এখনো উপার্জন করিনি, অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশটা যোগ হবে, অর্জিত অংশ, যে অংশটা আমরা অর্জন করছি অনুপার্জিত সেবায়, ওইটা শুধু সেবায়ের সাথে যোগ হবে। অর্জিত অংশ কত, 4000 টাকা, তাহলে দেখো কত ছিল, সেবায় কত তোমার 80,000 টাকা, এখানে বলছে অনুপার্জিত সেবায় 4000 টাকা অর্জিত হয়েছে। তো এই যে অনুপার্জিত সেবায় 4000 টাকা অর্জিত হয়েছে, তো এই অর্জিত অংশটা তোমার যোগ হবে, অনুপার্জিত সেবায়ের সাথে যোগ হবে। হ্যাঁ, তারপরে অনাদায়ী সেবায়, মানে যে সেবাটা এখনো আমরা আদায় করতে পারিনি, এটাও যোগ হবে। তো অনাদায়ী সেবায় কত, এই যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, তাহলে এটা হচ্ছে অনাদায়ী সেবায়, তাহলে 10,000 টাকা। তাহলে সেবায়ের এখানে 2টা স্টার দিবা, এখানে 2টা এন্ট্রি আছে কিন্তু, ঠিক আছে, একটা অনুপার্জিত সেবায় এখানে একটা স্টার দিলা, আর একটা হচ্ছে বিল পাওয়া যায়নি, এটা একটা স্টার দিলা, তার মানে বুঝতেছো এখানে সেবায়ের সাথে রিলেটেড 2টা সমন্বয়ের এন্ট্রি আছে। এভাবে স্টার দিয়ে দিয়ে তুমি যখন সলভ করবা তখন তোমার দেখবা বাদ পড়বে না। তাহলে আমার টোটাল নিট সেবায়ের পরিমাণ কত আসতেছে, আমার নিট সেবায়ের পরিমাণ আসতেছে 94,000 টাকা। তো এটার অ্যান্সার কি হবে তোমার 94,000 টাকা। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল তোমার নিট মুনাফা কত এটা বের করা। তো নিট মুনাফা বের করার জন্য কি কি এন্ট্রি সমূহ আমার লাগবে, দেখো আয় থেকে তোমার ব্যয় সমূহ বাদ দিব, আয় থেকে ব্যয় সমূহ বাদ দিব। তো তোমার আয় সমূহ কি কি ছিল, আয় তো তোমার নিট সেবায় আমরা ক নাম্বারে বের করছি, ক নাম্বারে কত পাইছিলাম 94,000 টাকা। এর সাথে তোমার বিনিয়োগের সুদটা ইনক্লুড করব, বিনিয়োগ কত ছিল 2 লাখ, এর সুদ কত ছিল 10%। এখানে দেখো বিনিয়োগের 10%, তার মানে এখানে 1/6/2020 ছিল, 1/6/2020, তার মানে 6 মাসের। হ্যাঁ, তার মানে 6 মাসেরটা আমরা ইনক্লুড করব, বিনিয়োগের বকেয়া সুদ 6%, সরি 6 মাসের। হ্যাঁ, তো এটা আমরা ইনক্লুড করব, তাহলে 6/12 দিয়ে আমরা গুণ দিব। ওকে, তো কত আসতেছে আমার 1,10,667 টাকা। ওকে, ঠিক আছে,
তারপর হচ্ছে ব্যয় সমূহ, ব্যয়ের মধ্যে কি কি ছিল? মজুরি বেতন ছিল, বিমা সালামি ছিল, তারপর হচ্ছে মনিহারি খরচ ছিল। মনিহারি খরচ থেকে আমরা অব্যবহৃত মনিহারিটা বাদ দিছি, অব্যবহৃত মনিহারি বাদ দিছি। বাদ দেওয়ার পরে কত আসতেছে? তোমার 13,000 টাকা। তারপরে মূলধন সুদ, মূলধনের উপর 10% সুদ ছিল। আর বিজ্ঞাপন খরচের মধ্যে যেটা অলিখিত, মানে যেটা লেখা হয়নি, অর্থাৎ পুরো বিজ্ঞাপন খরচটাই এখানে ইনক্লুড করে দিছি ব্যয়ের মধ্যে। বিজ্ঞাপন খরচটা কি তোমার ব্যয়ের মধ্যে। তাহলে 2,500 টাকা আমরা ইনক্লুড করে দিলাম। টোটাল কত আসতেছে? 82,500 টাকা। তাহলে 1,10,667 টাকা থেকে 82,500 টাকা বাদ দিলে কত থাকতেছে তোমার? 28,167 টাকা। তো এটা হবে তোমার নিট মুনাফা। এটা কি হবে তোমার? নিট মুনাফা। বোঝা গেছে? তাহলে চলো কোত্থেকে কি করলাম দেখি। এই যে এগুলো তোমার আয়, এটা তোমার নর্মালি এভাবে ভাগ করা যাবে না, যেহেতু এটা তোমার সেবায় আছে। সেবায় থাকলে বুঝবা এটা তোমার কোম্পানি না, অব্যবসায় রিলেটেড প্রতিষ্ঠান। তো সেবায় এখানে নর্মালি আয় বিবরণী কিভাবে প্রস্তুত করবে? আয় থেকে ব্যয়টা বাদ করে দেবে। এত কমপ্লিকেটেড করার দরকার নাই। চলতি দায় এইভাবে তোমার লিখে তোমার টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, তো ওকে। আচ্ছা, একটা জিনিস দেখো, তোমাকে বলছিলাম যেটা 6 মাসে 1/6/2020 আছে, তার মানে এখানে 6 মাস আর এখানে আরো 4 মাস আছে। হ্যাঁ, 31শে মার্চ পর্যন্ত, তার মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো এখানে 6 সহ তোমার ইনক্লুড করতে হবে। ঠিক আছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 7 মাস। আর এখানে 31শে মার্চ পর্যন্ত 8, 9, 10। তো 10/12 হয়েছে, এই জন্য। বোঝা গেছে? তাই এখানে 10/12 হয়েছে। ঠিক আছে, এটা কনফিউজড হও না। এখানে 6 সহ তুমি গুনবা, 6, 7, 8, 9, 10, 11, 12। এখানে 7 মাস আর এখানে 3 মাস। 7 আর 3 কত? 10। তো তাই 10/12 আমরা হিসাব করছি। বোঝা গেছে? আচ্ছা, তারপর অব্যবহৃত মনিহারি বাদ দিছি। তো এটা এভাবে তোমার হিসাব করে বের করা হয়েছে। ওকে, এই যে এখানে 10/12 এই হিসাবটা এই জন্য এরকম হয়েছে। তারপরে বিজ্ঞাপন খরচ কত টাকা অলিখিত ছিল? বিজ্ঞাপন খরচ দেখো, এই যে বিজ্ঞাপন বাবদ 2,500 টাকা খরচ হয়, যা হিসাবভুক্ত হয়নি। যেটা হিসাবভুক্ত হয়নি সেটাকে আমরা অলিখিত ধরে নিই। কি ধরে নিই? অলিখিত ধরে নিই। ওকে, তো 3 নাম্বার কোয়েশ্চেন কি বলা আছে? যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী চলো প্রস্তুত করি। তো এখানে আমার হচ্ছে তোমার ক্রাইটেরিয়াগুলো কাজে লাগবে। কোনটা চলতি সম্পদ, কোনটা চলতি দায়, কোনটা দীর্ঘমেয়াদী সম্পদ, কোনটা দীর্ঘমেয়াদী দায়, তারপরে মালিকানা সত্ত্বের মধ্যে কোনগুলো আছে, এটা ওই ক্রাইটেরিয়াগুলো কাজে লাগবে। তাই ক্রাইটেরিয়া সবার আগে লিখে ফেলবা, ঠিক আছে, দেরি না করে। তো চলতি সম্পদের মধ্যে আমার কোনগুলো ছিল? হাতে নগদ, বিনিয়োগের অনাদায়ী সুদ বা বিনিয়োগের বকেয়া সুদ। আমি তোমাকে বলছিলাম বিনিয়োগের অনাদায়ী সুদ। ডেবিটের সুদ ক্রেডিট, ক্রেডিটের বকেয়া হচ্ছে সম্পদ, ক্রেডিটের বকেয়া সম্পদ। আর অব্যবহৃত মনিহারি চলতি সম্পদ, প্রাপ্য হিসাবের সাথে অনাদায়ী সেবা এটা যোগ হয়েছে। তাহলে হাতে নগদ কত ছিল? 3,40,000 টাকা এন্ট্রি করে দাও। তারপরে কত ছিল? বিনিয়োগের অনাদায়ী সুদ আমরা বের করছি 16,667 টাকা এন্ট্রি করে দাও। প্রাপ্য হিসাব বের করছি, প্রাপ্য হিসাব 40,000 টাকা। এটা তো তোমার রেওয়া মিলে দেয়া ছিল। প্রাপ্য হিসাবের সাথে আমরা অনাদায়ী সেবা এটা যোগ করছি 10,000 টাকা। তো টোটাল কত হচ্ছে? 50,000 টাকা। তো এগুলো সব যোগ করলে আমরা মোট চলতি সম্পদ পাচ্ছি। মোট চলতি সম্পদ পেয়ে যাচ্ছি 4,18,667 টাকা। এটা হচ্ছে তোমার মোট চলতি সম্পদ। তারপরে ছিল বিনিয়োগ, বিনিয়োগ ছিল তোমার 2 লাখ টাকার। তো এটা আমরা যোগ করে পাচ্ছি 6,18,667 টাকা। এটা হচ্ছে আমার মোট সম্পদের পরিমাণ। কি? মোট সম্পদের পরিমাণ। তারপরে আমরা নির্ণয় করব দায় সমূহ, মালিকানা সত্ত্ব সমূহ। হ্যাঁ, তো দায়ের মধ্যে আছে চলতি দায়। চলতি দায়ের মধ্যে ছিল অনুপার্জিত সেবা আয়। অনুপার্জিত সেবা আয় থেকে আমার অর্জিত অংশটা বাদ যাবে, যেটা অর্জিত হয়নি সেটা শুধুমাত্র দায়ের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, তো অর্জিত অংশ বাদ দিলাম। 4,000 টাকা ছিল অর্জিত অংশ, সেটা আমরা আগেই দেখছি। তো 10,000 থেকে 4,000 বাদ দিলে 6,000 থাকতেছে। তারপরে কোনগুলো চলতি দায়ের আইটেম? প্রদেয় হিসাব, বকেয়া বেতন, বকেয়া বিজ্ঞাপন খরচ, এগুলো সবই কি তোমার চলতি দায়ের আইটেম। তো ওখানে দেখো বিজ্ঞাপন খরচ হিসাবভুক্ত হয়নি। যেটা হিসাবভুক্ত হয়নি তার মানে কি? অলিখিত বিজ্ঞাপন। ওই অলিখিত বিজ্ঞাপনের পুরোটাই কিন্তু তোমার বকেয়া বিজ্ঞাপন খরচ, এটা মাথায় রাখবা। আর খরচের বকেয়া দায়, খরচের বকেয়া দায়। আর অগ্রিম খরচ সম্পদ। এই দুইটা, এই জিনিসগুলো লিখে নাও, একটু নোট ডাউন করো। অগ্রিম খরচ, অগ্রিম খরচ সম্পদ,
আর অগ্রিম আয় দায়, অগ্রিম আয় এটা হচ্ছে তোমার দায়। তেমনি ভাবে বকেয়া খরচ হচ্ছে দায়। আর বকেয়া আয় সম্পদ, এই চারটা জিনিস খাতার মধ্যে লিখে নাও, পরবর্তীতে কাজে লাগবে। তো তোমরা যারা প্রথম সলভ করতেছো তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? অগ্রিম খরচ সম্পদ, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে যায়, বকেয়া খরচের বকেয়া দায়, আর আয়ের বকেয়া সম্পদ, মানে অগ্রিমের উল্টাটা হচ্ছে বকেয়া। বোঝা গেছে? ওকে, তো আমরা চলো আবার সলভে চলে যাই। তারপরে আমরা মালিকানা সত্ত্ব নির্ণয় করব। মালিকানা সত্ত্ব নির্ণয়ের সূত্র কি? মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে। এখানে অতিরিক্ত মূলধন যেহেতু নাই তাই এটা ইনক্লুড হচ্ছে না। মূলধন কত ছিল? 5 লাখ টাকা। মূলধনের সুদ আমরা কত পাইছিলাম? 50,000 টাকা যোগ করলাম। তারপর আমরা নিট মুনাফা কত পাইছিলাম? 28,167 টাকা নিট মুনাফা পাইছিলাম। এটা থেকে উত্তোলন বাদ দিয়ে দেবো। উত্তোলন বাদ দিয়ে দিলে আমরা নিট মূলধন বা নিট মালিকানা সত্ত্ব পেয়ে যাচ্ছি। এখানে নিট মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 5,70,167 টাকা। এটার সাথে আমরা দায় যোগ করে দিছি, টোটাল 6,18,667, 6,18,667। মানে পৃথিবীতে সব থেকে শান্তি লাগে যখন আর্থিক অবস্থার বিবরণী দুই পাশ মিলে যায়। হ্যাঁ, এটার থেকে শান্তি আর কোনো, মানে কমার্সের স্টুডেন্টের জন্য এই দুইটা জিনিস যখন মিলে যায় এর থেকে শান্তির আর কিছু হতে পারে না। ওকে, তো এই দেখো দুইটা মিলে গেছে, তোমার কলিজাও ঠান্ডা, এক্সাম হলও ঠান্ডা। ওকে, ঠিক আছে। তো 2 নাম্বার আমাদের মেইন দুইটা যেটা প্রবলেম ছিল, মানে আর্থিক বিবরণীর যে দুইটা মাস্ট ম্যান্ডেটরি কোশ্চেন, সেটা আমরা সলভ করে ফেললাম। এখন আমরা যেটা সলভ করব এটা হচ্ছে লেনদেন, এই চ্যাপ্টারটা থেকে। এটা খুবই মজার একটা চ্যাপ্টার এবং এখান থেকে তোমরা মাস্ট অ্যান্সার করবা, কারণ এটাতে অনেক সময় কম লাগে এবং ঘুরে ফিরে দেখবা এই যে টেবুলার ছকে দেখাও, লেনদেনগুলো ডেবিট বা ক্রেডিট নির্ণয় করো, সনাতন পদ্ধতিতে নির্ণয় করো বা আধুনিক পদ্ধতিতে নির্ণয় করো, ঘুরে ফিরে এই কোশ্চেনই, আর কিচ্ছু না। ঠিক আছে, এই যে দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, তারপর হচ্ছে এই লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো বলছে, আর এই লেনদেনগুলোর প্রভাব সমীকরণে দেখাও টেবুলার ছকে। তাহলে দেখো লেনদেনগুলো কি কি দেওয়া আছে। নগদ 50,000 টাকা, হাসিব 2020 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, 70,000 টাকা যন্ত্রপাতি, 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন এবং উক্ত মাসে তার লেনদেনগুলো নিম্নরূপ ছিল। জানুয়ারি 3 তারিখে কি করছে? নগদে পণ্য ক্রয় করছে। আচ্ছা, নগদে পণ্য ক্রয় করছে। সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খুলছে। তানজিলার নিকট 50,000 টাকার পণ্য বিক্রয় করে, যেহেতু তোমার নাম উল্লেখ আছে, দেখো তানজিলার নিকট 50,000 টাকার পণ্য বিক্রয় করছি, তার মানে তানজিলার, আচ্ছা আমি পণ্য বিক্রয় করছি নগদে 50% আর 50,000 টাকা চেকে প্রাপ্তি, মানে নগদ আর ব্যাংক দুইটা এখানে উল্লেখ আছে। জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হলো 2,000 টাকা, তানজিলার চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তো এগুলো হচ্ছে মোটামুটি আমার লেনদেন। ঠিক আছে, তো এখানে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ, চলো আমরা সলভে চলে যাই। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেখো 1 তারিখের যে লেনদেনগুলো ছিল সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখানে আছে নগদ আছে, যন্ত্রপাতি আছে আর আসবাবপত্র আছে। তো এইগুলাই হচ্ছে তোমার প্রারম্ভিক মূলধন। তো দেখো এই যে তোমার নগদ আছে, যন্ত্রপাতি আছে, আসবাবপত্র আছে। নগদ কত ছিল? 50,000 টাকা, যন্ত্রপাতি ছিল 70,000 টাকা, আর আসবাবপত্র ছিল কত তোমার? 30,000 টাকা। তো টোটাল যেটা আসতেছে ওটাই তোমার প্রারম্ভিক মূলধন। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমরা কত পাচ্ছি? 1,50,000 টাকা। 1,50,000 টাকা হচ্ছে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, তো ক নাম্বার শেষ আমাদের। খ নাম্বারে কি ছিল? এই তারিখের লেনদেনগুলো ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তো লেনদেনগুলো কি কি? 1, 8, 14, 18। 1 তারিখের লেনদেনে কি? এই যে তোমার নগদ টাকা আনছে, যন্ত্রপাতি আনছে, আসবাবপত্র আনছে। হ্যাঁ, এটা একটা লেনদেন। 8 তারিখে কি ছিল? তানজিলের নিকট পণ্য বিক্রয়। তারপরে 14 তারিখে কি ছিল? জীবন বীমার প্রিমিয়াম প্রদান। আর তোমার 18 তারিখ তানজিলার চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে চলো আমরা সলভে চলে যাই। আচ্ছা, যেহেতু তোমার নগদ, তারপরে যন্ত্রপাতি, আসবাবপত্র এটা তোমার বাড়ছে, সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাই সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট হয়।
কিসের বিপরীতে মূলধন হিসেবে আনছে, তো এটা হচ্ছে সব মূলধন ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো 50,000 ছিল কত তোমার নগদান হিসাব, নগদ টাকা ছিল 50,000, যন্ত্রপাতি ছিল তোমার কত 70,000, আর 30,000 ছিল তোমার আসবাবপত্র। তাহলে টোটাল যোগ করে কত পাচ্ছি 1.5 লাখ টাকা। তো 1.5 লাখ টাকা হচ্ছে মূলধন হিসাব, বোঝা গেছে। তারপরে 8 তারিখে কি ছিল, তানজিলার নিকটে 50,000 টাকা পণ্য বিক্রয় করে 50% নগদে আর 50% চেকে প্রাপ্তি, এটা জাবেদা দিতে বলছে। তাহলে টাকা যেহেতু পাইছি তাহলে অবশ্যই নগদান হিসাব ডেবিট হবে। কোন হিসাবের বিপরীতে, বিক্রয় হিসাবের বিপরীতে। আমি কি করছি, বিক্রয় করছি, ঠিক আছে, নগদে বিক্রয় করছি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু এখানে ব্যাংকে যেটা সেটা আমরা উপস্থাপিত হবে না, কেন হবে না, এখানে নোট দিয়ে দেখো বলা আছে যে 8 তারিখে তানজিলার নিকট থেকে যে চেকটা পাইছে, প্রাপ্ত চেকটা বাহক চেক হিসেবে বিবেচনা করা হলো এবং বাহক চেক নগদ টাকা সমতুল্য, তাই এখানে নগদান হিসাবকে ডেবিট করা হয়েছে। তাহলে নগদান হিসাব কত টাকা হয়েছে 50,000, আর বিক্রয় হিসাব 50,000, কত ছিল এই যে 50। ঠিক আছে, মানে টোটালটাই তোমার এই চেকটা তোমার বাহক চেক হিসেবে বিবেচনা করা হয়েছে। এবং বাহক চেকে আমরা জানি বাহক চেক তোমার টাকাটা ডিরেক্ট নগদ হিসাবে তুলে নিতে পারে, তাই এটাও নগদের মধ্যে ইনক্লুড করে দিছে, বোঝা গেছে। তাই নগদান হিসাব পুরোটাই নগদান হিসাবে চলে যাচ্ছে 50,000 টাকা। আচ্ছা 14 তারিখে কি ছিল, 14 তারিখে হচ্ছে তোমার জীবন বীমার প্রিমিয়াম প্রদান করা হয়েছে। তো জীবন বীমার প্রিমিয়াম আমরা জানি এটা উত্তোলন হিসাবের মধ্যে ইনক্লুডেড, তাই উত্তোলন হিসাব সবসময় ডেবিট হয় এবং নগদান হিসাব ক্রেডিট হয়। জীবন বীমা প্রিমিয়াম যেহেতু প্রদান করছি, আমার নগদ টাকা চলে গেছে এবং এর বিপরীতে কি হয়েছে, উত্তোলন হিসাব ডেবিট হয়েছে। ঠিক আছে, তো উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 2000 18 নাম্বারে দেখো ব্যাংকে জমা দিছে, টাকা কি করছে, ব্যাংকে জমা দিছে। যেহেতু ব্যাংকে জমা দিছে তাই ব্যাংক হিসাব ডেবিট হয়েছে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে। কত টাকা ছিল, 25,000 টাকা ছিল, এই যে 25,000, একটা ডেবিট হয়েছে একটা ক্রেডিট হয়েছে। তো আমরা খ নাম্বার সলভ করে ফেলছি। এখন গ নাম্বারে কি ছিল, গ নাম্বারে বলছে টেবুলার ছকে দেখাও। টেবুলার ছক তোমরা এঁকে ফেলবা, এই যে সম্পদ সমান সমান তারিখ দিবা, তারিখের ঘর দিবা, তারিখের কলাম দিবা, সম্পদ দিবা, দায় দিবা, মালিকানা সত্ত্ব দিবা, তারপরে মন্তব্যর ঘর দিবা। তো তারপরে সম্পদের মধ্যে কোনগুলো আছে দেখো, নগদ ছিল, ব্যাংক ছিল, যন্ত্রপাতি ছিল, আসবাবপত্র ছিল। হ্যাঁ, মালিকানা সত্ত্বের মধ্যে এইটা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট মালিকানা সত্ত্বের নিচে লিখে দিবা সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো এখানে সি হচ্ছে ক্যাপিটাল, আর এ হচ্ছে রেভিনিউ বা আয়, ইতে হচ্ছে আর্নিংস, সরি ইতে এক্সপেন্সেস বা ব্যয়, আর ডিতে ড্রয়িং বা উত্তোলন, ড্রয়িং বা উত্তোলন। তো ফার্স্ট তারিখে কি হয়েছিল, আমরা নগদ টাকা আনছিলাম, যন্ত্রপাতি আনছিলাম, আসবাবপত্র আনছিলাম, এর বিপরীতে মূলধন ক্রেডিট করছিলাম। তো 1,50,000 লিখলাম। তো এটা কি করছি, মূলধন আনয়ন করছি। তো ক্লোজিং এন্ট্রি টেনে দাও, প্রত্যেকটা আমরা জের গুলো নিয়ে আসি, 50,000 নিয়ে আসি জের, 70,000 নিয়ে আসি, 30,000 জের নিয়ে আসি, 1,50,000 জের নিয়ে আসলাম। তারপরে আমরা সেকেন্ড তারিখের লেনদেনে যাব। 6 তারিখে কি করা হয়েছে চলো তো দেখি। 6 তারিখে কি করা হয়েছে, 6 তারিখে সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে। সোনালী ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে, তার মানে কি, চলতি হিসাব যেহেতু খোলা হয়েছে, ব্যাংকের হিসাব করছি, আমার নগদ টাকা চলে গেছে আর ব্যাংক বৃদ্ধি পাইছে, তার মানে ব্যাংকে যোগ হবে আর নগদ থেকে বিয়োগ হবে। তো চলো দেখি কি করা আছে। এই যে দেখো, এই যে নগদ থেকে বিয়োগ হয়েছে আর ব্যাংকে যোগ করছে, মানে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে। তাহলে ক্লোজ টেনে দিলাম, 50 থেকে 5 বাদ দিলে কত থাকে, 45 জেড টানলাম, 5-এর জেড টানলাম, 70-এর জেড টানলাম, 30,000-এর জেড টানলাম, 1.5 লাখের জেড টানলাম। হ্যাঁ, এখন আমরা নেক্সট লেনদেনে যাব। 8 তারিখে চলো কি আছে লেনদেন। তানজিলার নিকট থেকে 50,000 টাকা পণ্য বিক্রয় করছি, 50% নগদে 50% চেকে পাইছি। কিন্তু পণ্য বিক্রয় করছি, বিক্রয় করলে কি হয়, আয় হয়। তো আমার নগদ টাকা পাইছি আর ব্যাংক ওভার বৃদ্ধি পাইছে। তাহলে 25,000 নগদে যাবে, 25,000 ব্যাংকে যাবে। তো চলো দেখি, এই যে 8 তারিখে, ও আচ্ছা আমরা তো নোট দিয়ে দিছিলাম যে তোমার
চেকটা আমরা বাহক চেক হিসেবে ধরছি, তাহলে পুরাটাই নগদে যাবে। তাহলে 50,000 এখানে যোগ হলো আর 50,000 আয়ের সাথে যোগ হলো, তো এটা হচ্ছে বিক্রয় আয়। হ্যাঁ, তারপরে আমরা এন্ট্রি নামালাম, 50-এর সাথে 45 যোগ করলে 95,000 আসছে, ব্যালেন্স টানলাম, 5,000-এর ব্যালেন্স টানলাম, 70,000 ব্যালেন্স নামালাম, 30,000-এর ব্যালেন্স নামালাম, 1.5 লাখের ব্যালেন্স নামালাম, 50,000-এর ব্যালেন্স নামালাম। হ্যাঁ, তারপর হচ্ছে 23 তারিখের লেনদেন। 23 তারিখের লেনদেন কি আছে? আচ্ছা, 23 তারিখে আছে যে ব্যাংক হতে উত্তোলন করা হলো, তাহলে ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করছি তাহলে ব্যাংকের টাকাটা কমে গেছে, তাহলে ব্যাংকের টাকা কমছে আর মালিকানা সত্ত্ব কমছে। তাহলে দেখো ব্যাংক থেকে আমার 2,000 টাকা চলে যাবে, এই যে ব্যাংক থেকে 2,000 মাইনাস করে দিলাম, আর তোমার সরি ব্যাংক থেকে যেহেতু উত্তোলন করছি তার মানে আমার নগদ টাকা বৃদ্ধি পাইছে, তো ব্যাংক থেকে চলে যাবে আর নগদে তোমার যোগ হবে। তাহলে এখানে ব্যাংক থেকে চলে গেছে, নগদে যোগ হয়েছে, তাহলে এখানে আমরা জেড টানলাম 97, এখানে 3 জেড টানলাম 70, 30, ওখানে বাকিগুলো জেড টেনে দিলাম। 31 তারিখে কি আছে? 31 তারিখে তোমার ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। তো ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে আমার এক ধরনের ইনকাম, মঞ্জুরিকৃত সুদ হচ্ছে আমার ইনকাম বা আয়। হ্যাঁ, এটা আমার ব্যাংক হিসাবকে বৃদ্ধি করবে বা ব্যাংক হিসাবকে বাড়ায় দিবে, যেহেতু বাড়ায় দিবে এই জন্য 1,500 টাকা ব্যাংকের সাথে দেখো যোগ হয়েছে, আর তোমার আয় যেহেতু বাড়াইছে তো 1,500 টাকা মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়ে গেছে, এটা হচ্ছে সুদ আয়। হ্যাঁ, বা ইন্টারেস্ট, ব্যাংক থেকে আমরা ইন্টারেস্ট পাই না, এটা হচ্ছে ওই ইন্টারেস্ট। ওকে, তো আমরা জেডটা নেই 97, 4,500, তারপরে 70,000, 30,000, এখানে 1.5 লাখ নামাও, 50-এর সাথে 1,500 যোগ করো, 51,500। তারপরে আমরা যে কাজটা করব, সব আমাদের কাজ শেষ, এখন আমরা সম্পদগুলো একসাথে যোগ করে দেব, দায় ও মালিকানা সত্ত্ব একসাথে যোগ করে দেব। দুইটা যদি সেম হয় তাহলে বুঝবা তোমার অঙ্ক মিলে গেছে, কোনো ভুল নাই, টেবিলের ছক বিশ্লেষণে তোমার কোনো ভুল হয়নি। বোঝা গেছে? ওকে, আমরা নেক্সট কোশ্চেন সলভ করি তাহলে। আচ্ছা, তো এখন আমরা 4 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 4 নাম্বার কোশ্চেনটা মূলত সেম ভাবে তোমার জাবেদা আছে, লেনদেন আছে, জাবেদা আছে, তো এটাও তোমার সেম টাইপের অঙ্ক। তো চলো দেখে নিই। পদ্মা ট্রেডার্সে 2020 সালের 1 জানুয়ারি নগদ উদ্ধৃত 1,20,000 টাকা আর ব্যাংক উদ্ধৃত 80,000 টাকা ছিল। উক্ত মাসের লেনদেনগুলো দেওয়া আছে। তোমার 15% ভ্যাট সহ পণ্য ক্রয় কত ছিল? 23,000 টাকা। 3 মাসের ভাড়া দেওয়া আছে। জানুয়ারি 7 তারিখে 22,000 টাকার পণ্য ক্রয় করে 10,000 টাকা নগদ এবং 10,000 টাকা চেকে প্রদান। 11 তারিখের লেনদেনে দেওয়া আছে 10% বাট্টায় নগদে বিক্রয়। 16 তারিখের লেনদেনে ছিল একজন দেনাদার সরাসরি ব্যাংকে টাকা জমা দিল। বিনামূল্যে পণ্য বিতরণ, মুনাফাবিহীন বিক্রয়, এই দুইটা একটু এক্সেপশনাল জাবেদা, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, মুনাফাবিহীন বিক্রয় আর বিনামূল্যে পণ্য বিতরণ, এটা আমরা আস্তে আস্তে সলভ করব। আচ্ছা, তো কোশ্চেন কি কি আছে চলো দেখি। 31 জানুয়ারি তারিখে ব্যাংক হিসাবের উদ্ধৃত কত? এটা একটা কোশ্চেন। এই লেনদেনগুলার আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী বের করতে বলছে আর জাবেদা দাখিলা দিতে বলছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং খুবই ইজি কোশ্চেন। চলো আমরা সলভে যাই। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে যে ব্যাংক হিসাবের উদ্ধৃত কত 31 জানুয়ারি থেকে। তো ব্যাংক হিসাবের উদ্ধৃত বের করতে গেলে আগে আমার ব্যাংক হিসাবে যে জেডটা ছিল ওটা বের করতে হবে। জেড কত ছিল? জেড ছিল তোমার 80,000 টাকা। 1 তারিখে কত ছিল? 80,000 টাকা। তো জেডটা আমরা এখানে নিলাম, এন্ট্রি করলাম ব্যালেন্স বিডি হিসাবে। এটা কি তোমার ব্যালেন্স বিডি, জানুয়ারি 1 তারিখের যে জেডটা, এটাকে আমরা ব্যালেন্স বিডি বলে থাকি। হ্যাঁ, তারপরে কোন হিসাবের বিপরীতে তোমার 7 তারিখে দেখো 22,000 টাকা পণ্য ক্রয় করে 10,000 টাকা চেকে প্রদান করা হয়েছে। তো 10,000 টাকা চেকে যেহেতু প্রদান করা হয়েছে, এটা ক্রয় হিসাবের বিপরীতে, তাই এখানে 10,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। হ্যাঁ, যেহেতু ব্যাংক হিসাব কমাই দিছে, 70,000 হয়েছে। তারপরে প্রাপ্য হিসাবের বিপরীতে তোমার ব্যাংক হিসাব বৃদ্ধি পাইছে, 8,000 টাকা আবার বৃদ্ধি পাইছে, 70-এর সাথে 8 যোগ করো 78,000। তো এখানে হচ্ছে তোমার যে হিসাবের বিপরীতে তোমার ব্যাংক হিসাব কমছে বা বাড়ছে ওই হিসাব খাতগুলো লেখা হয়েছে। বোঝা গেছে? তো এখানে তোমার ব্যাংক হিসাবের ডেবিট উদ্ধৃত হচ্ছে 78,000 টাকা, তাই ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার হবে 78,000 টাকা। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা সলভ করি। খ নাম্বারে কি বলা ছিল যে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী নির্ণয় করো। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীগুলো মূলত কি কি? আধুনিক পদ্ধতিতে হচ্ছে তোমার সম্পদ, আয়, দায়, মালিকানা সত্ত্ব আমরা 5 ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ,
সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা সত্ত্ব। তো আধুনিক পদ্ধতিতে এই 5 প্রকারের হিসাব আছে। তো এখানে বলছে যে 3, 7, 11, 12। তো আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীগুলো কি কি? সম্পদ, ব্যয়, আয়, দায় আর মালিকানা সত্ত্ব। তো এটা হচ্ছে 5 প্রকার আধুনিক হিসাবের শ্রেণী। তো 3 তারিখের লেনদেনে কি ছিল চলো দেখে আসি। তো 3 তারিখের লেনদেনে ছিল 3 মাসের ভাড়া প্রদান। তো 3 মাসের ভাড়া প্রদানের জিনিসটা কি? 3 মাসের ভাড়া তার মানে কি আমি অগ্রিম দিছি, তো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট হবে, নগদ টাকা চলে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট হবে। দেখো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, সম্পদ, এটা একটা সম্পদের শ্রেণী হিসাব, আর নগদান হিসাব ক্রেডিট, সম্পদ। এখানে ডেবিট ক্রেডিট লিখতে হবে না, এখানে জাস্ট হিসাবের শ্রেণীটা চাইছে। তুমি চাইলে এখানে ডেবিট ক্রেডিট লিখে দিতে পারো, যেভাবে অগ্রিম ভাড়া হিসাব এখানে ডেবিট দিতে পারো, নগদান হিসাব ক্রেডিট এভাবে দিতে পারো, বাট তোমার ইচ্ছা, মন খুশি আর কি, দিতেও পারো নাও দিতে পারো। 7 তারিখে কি আছে? 7 তারিখে বলছে 22,000 টাকার পণ্য ক্রয় করে 10,000 টাকা নগদে এবং 10,000 টাকা চেকে প্রদান। তার মানে আমার টাকাটা চলে গেছে, নগদেও গেছে, ব্যাংকেও গেছে। তার মানে আমি ক্রয় করছি, তার মানে এটা ক্রয় হিসাব ডেবিট হবে। ক্রয় যেহেতু ব্যয়, এখানে ব্যয় আসছে হিসাবের শ্রেণী, নগদ টাকা গেছে, নগদান হিসাব আসছে তাই ব্যাংক হিসাব আসছে এবং পাওনাদার হিসাব আসছে। বাকি টাকার হিসাব যেহেতু আসছে তাই পাওনাদার হচ্ছে দায় হিসাব, বাকিগুলো সম্পদ। হ্যাঁ, এই দুইটা হচ্ছে সম্পদ আর পাওনাদার হিসাব হচ্ছে দায়। 11 তারিখের লেনদেনে চলো দেখি কি আছে। 11 তারিখের লেনদেনে আমার এখানে দেখো জাবেদা দেখলেই বোঝা যাইতেছে যে নগদ টাকা বাড়ছে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে, নগদান হিসাব ডেবিট হয়েছে, বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। তার মানে কি নগদে বিক্রয় করা হয়েছে। হ্যাঁ, এটাই ছিল তোমার জাবেদা, মানে লেনদেনে এটাই ছিল, নগদে বিক্রয় করা হয়েছে। তো নগদান হিসাব এখানে ডেবিট হয়েছে, সম্পদ, আর বিক্রয় হিসাব হচ্ছে আয় হিসাব। হ্যাঁ, তারপরে 22 তারিখে কি আছে? 22 তারিখে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ। তো পণ্য বিতরণ হচ্ছে বিজ্ঞাপনের মধ্যে পড়ে। তো বিজ্ঞাপন কি তোমার? বিজ্ঞাপন একটা খরচ বা ব্যয় হিসাবের মধ্যে পড়তেছে, তাই বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর বিনামূল্যে যেহেতু পণ্য বিতরণ করছে, তা পণ্য কথাটা উল্লেখ থাকার কারণে এটা ক্রয় হিসাবের মধ্যে গেছে। হ্যাঁ, কারণ আমি তো পণ্যটা ক্রয় করছিলাম, তাই ক্রয় হতে বাদ দিয়ে দেখাতে হবে, তাই ক্রয় হিসাবটা কমে গেছে বা ক্রেডিট হয়েছে, এই জন্য ক্রয় হিসাব আমরা দেখাইছি। বিজ্ঞাপন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট, এই জাবেদাটা মাথায় রাখবা। বিনামূল্যে পণ্য বিতরণের জাবেদা কি? বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন বিজ্ঞাপন হিসাব ডেবিট? কারণ এটা একটা তোমার বিজ্ঞাপন খরচ। এবং ক্রয় হিসাব কেন ক্রেডিট? কারণ এটা ক্রয় কমায় দিচ্ছে। হ্যাঁ, পণ্য যেহেতু আমি বিতরণ করছি, ধর আমি 10,000 টাকার পণ্য কিনছিলাম কিন্তু আমি বিতরণ করছি 2,000 টাকার পণ্য, তাহলে এটা কি বিতরণ যেহেতু কমে দিছি, তার মানে এখন আমার 8,000 টাকার পণ্য আছে, তাই এটা ক্রয় হিসাবকে কমায় দিচ্ছে। ক্রয় হিসাবকে যেহেতু কমায় দিচ্ছে তাই এটা ক্রেডিট হবে। বোঝা গেছে? তো এই দুইটা হচ্ছে ব্যয় হিসাব, বাকিগুলো আয় হিসাব। এই হচ্ছে তোমার খ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। এখন আমরা গ নাম্বার কোয়েশ্চেন সলভ করব। গ নাম্বার কোয়েশ্চেনে জাবেদা দাখিলা দিতে বলছিল। তো জানুয়ারি 2 তারিখে কি হয়েছে? জানুয়ারি 2 তারিখ হচ্ছে 15% ভ্যাট সহ পণ্য ক্রয়। তো ভ্যাট সহ পণ্য ক্রয় তার মানে 100% সাথে যোগ হবে। তো ভ্যাট সহ পণ্য ক্রয় জাবেদা কি? ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ, তো ক্রয় হিসাবে ক্রয় কত ছিল? 23,000 টাকা। ভ্যাট চলতি হিসাব যেহেতু 15% সহ 115 এর 100, তার ভ্যাট চলতি হিসাব 115 এর 15%। তো এভাবে দিয়ে আমরা হিসাব করলে কত পাচ্ছি? ক্রয় হিসাব 20,000 টাকা পাচ্ছি আর ভ্যাট চলতি হিসাব 3,000 টাকা পাচ্ছি। টোটাল যোগ করলে আসতেছে 23,000। তো নগদে আমার 23,000 টাকা যেহেতু কমে গেছে তাই নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। তো আমরা এখানে তোমার নোটও দিয়ে দিব, ভ্যাট সহ নগদে পণ্য ক্রয় করা হলো। ঠিক আছে, জানুয়ারি 2 তারিখের লেনদেন গেল। জানুয়ারি 7 তারিখে দেখি চলো কি আছে। 7 তারিখে হচ্ছে 22,000 টাকার পণ্য ক্রয় করে 10,000 টাকা নগদে এবং 10,000 টাকা চেকে প্রদান করা হয়েছে। আর 2,000 টাকা কি আছে? বাকি আছে, বকে আছে। তো যেহেতু তোমার ক্রয় করা হয়েছে তাই ক্রয় হিসাব ডেবিট হয়ে যাবে। টোটালটা নগদান হিসাব আর ব্যাংক হিসাব ইনক্লুড করলাম, এটা ক্রেডিট। আর প্রদ হিসাব বাকি যে 2,000 টাকা আছে ওটা হচ্ছে প্রদ হিসেবে চলে যাবে বা পাওনাদার হিসেবে চলে যাবে। তো এটা হচ্ছে নগদে, চেকে ও ধারে পণ্য ক্রয় করা হলো। হ্যাঁ, নগদে, ধারে ও চেকে পণ্য ক্রয় করা হলো। তারপর 11 নম্বর। 11 নম্বর লেনদেনে কি আছে? যে 10% বাড়টায় নগদে বিক্রয় করা হলো।
তো এখানে যেহেতু বারটা আছে তাই তোমার বারটা খরচটা বাদ দিয়ে দেখাতে হবে। এই 60,000 থেকে 60,000 10% বাদ দিলে কত থাকে 6,000। 60,000 থেকে 6,000 বাদ দিলে থাকে 54,000। এই 54,000টা আমরা দেখাবো। তো নগদান হিসাব ডেবিট, যেহেতু নগদে বিক্রয় করছি তার মানে আমার কি নগদ টাকাটা বৃদ্ধি পাইছে, নগদ টাকাটা বৃদ্ধি পাইছে এবং আমার আয়ও বৃদ্ধি পাইছে। নগদ যেহেতু বৃদ্ধি পাইছে তাই নগদান হিসাব ডেবিট হয়েছে, আর আয় যেহেতু বৃদ্ধি পাইছে তাই বিক্রয় হিসাব ক্রেডিট হয়েছে। তাহলে দেখো এখানে 54,000 দিলাম ডেবিটে, 54,000 ক্রেডিটে দিলাম। ওকে, তারপরে আমরা টিকা লিখে দিলাম 10% বারটায় নগদে পণ্য বিক্রয় করা হলো। তো 30 তারিখে কি ছিল, মুনাফাবিহীন পণ্য বিক্রয় করা হলো। তো মুনাফাবিহীন পণ্য বিক্রয় যাবে না কি, নগদ টাকা আমরা বৃদ্ধি পাইছে, নগদ টাকা বৃদ্ধি পাইছে, আর ক্রয় হিসাব আমার কমে গেছে, যেহেতু মুনাফাবিহীন আমি কোনো মুনাফা পাইনি। হ্যাঁ, মুনাফা ছাড়া আমি বিক্রি করছি, তাই নগদ টাকা আমার বৃদ্ধি পাইছে, যে টাকাটা পাইছি ওটা নগদ টাকা বাড়াইছে, নগদের হিসাব ডেবিট। আর মুনাফাবিহীন যেহেতু পণ্য বিক্রয় করছি তাই ক্রয় হিসাব থেকে আমার এটা বাদ দিয়ে দেখাতে হবে, তাই ক্রয় হিসাব ক্রেডিট। তো একটা জিনিস দেখো, বিনামূল্যে পণ্য বিতরণ আর মুনাফাবিহীন পণ্য বিক্রয় দুইটাতে কিন্তু ক্রয় হিসাব যুক্ত আছে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, ক্রয় হিসাব ইনক্লুডেড থাকবে। বোঝা গেল? আচ্ছা, এই ছিল মোটামুটি জাবেদা। তারপরে আমরা এখন 5 নম্বর কোশ্চেনটা সলভ করব। এটা মূলত তোমার নগদ প্রবাহ বিবরণী, এই চ্যাপ্টারটা থেকে এসেছে। নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এই চ্যাপ্টারটা থেকে এসেছে। তো আমরা কোশ্চেনটা দেখি। শিরিন ট্রেডার্সের 2021 সালের মার্চ মাসের লেনদেনগুলো নিম্নরূপ: 1 তারিখে নগদে পণ্য ক্রয় করছে, 2 তারিখে বাকিতে পণ্য বিক্রয় করছে, 4 তারিখে 2 বছরের জন্য বীমা প্রিমিয়াম প্রদান করছে, 8 তারিখে কমিশন পাইছে 4,000 টাকা, 10 তারিখে রূপায়ণ ট্রেডার্সের কাছ থেকে 12,000 টাকার পণ্য ক্রয় করছে, সাদাবকে তার পাওনা 4,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে। হ্যাঁ, এই পূর্ণ নিষ্পত্তিতে কথাটা উল্লেখ থাকলে বুঝে নেবে এটা 3 ঘোড়া নগদান বই হবে। এটা একটা ট্রিক্স। নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা, এই যে পূর্ণ নিষ্পত্তি আবার আছে, একটা প্রাপ্ত বার্তা আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা। ঋণের সুদ প্রদত্ত হলো, বাকিটা আসবাবপত্র ক্রয়। এখানে বলছে অনগদ লেনদেনের পরিমাণ কত, নগদ প্রাপ্তি যাবে না, নগদ প্রদান যাবে না। চলো দেরি না করে আমরা সলভে চলে যাই। তো অনগদ লেনদেন কোনগুলো, যেগুলো হচ্ছে আমরা বার্তায় পাইছি বিভিন্ন দেনাদার বা পাওনাদারের কাছ থেকে। তো সাদাবের কাছ থেকে মাস 13 তারিখে বার্তা পাওয়া গেছে কত টাকা, তোমার পূর্ণ নিষ্পত্তিতে। এই যে দেখো, সাদাবের কাছ থেকে পূর্ণ নিষ্পত্তিতে পাইছি কত, 4,200 টাকা প্রদান, মানে 4,500 থেকে 4,200 বাদ দিলে যেটা থাকতেছে এটা হচ্ছে আমার প্রাপ্ত বার্তা। তো এটা হচ্ছে অনগদ লেনদেন। এটা কি নগদে হয়েছে, নগদে হয়নি। তো 300 টাকা এটা অনগদ লেনদেনের পরিমাণ। আর রাকিবকে বার্তা প্রদান করা হলো, এটা হচ্ছে প্রদত্ত বার্তা। তো প্রদত্ত বার্তা 5,000 থেকে 4,750 বাদ দিলে যেটা থাকতেছে এটা হচ্ছে অনগদ লেনদেনের পরিমাণ। তো টোটাল অনগদ লেনদেনের পরিমাণ কত, 550 টাকা। তো এটা হচ্ছে প্রাপ্ত বার্তা প্রদত্ত বার্তা দুইটাই ইনক্লুডেড থাকবে। বোঝা গেছে? ওকে, তো এটা হচ্ছে অনগদ লেনদেনের পরিমাণ। নেক্সট হচ্ছে আমরা নগদ প্রাপ্তি জাবেদা নির্ণয় করব। তো নগদ প্রাপ্তি জাবেদার জন্য কি কি ঘর আছে, নগদ যেহেতু প্রাপ্তি তাই আমার নগদান হিসাব ডেবিট হবে, আর প্রদত্ত বার্তা ডেবিট হবে, আর বাকিগুলো সব ক্রেডিট হবে, বিক্রয়, প্রাপ্য, অন্যান্য। হ্যাঁ, তো এখানে নগদ প্রাপ্তিগুলো ইনক্লুডেড হবে। দেখো, মার্চের 8 তারিখে তোমার নগদান হিসাব ডেবিট হয়েছিল কোন হিসাবের বিপরীতে, প্রাপ্ত কমিশনের বিপরীতে। তাহলে প্রাপ্ত কমিশন কি বিক্রয়ের মধ্যে পড়ে না, প্রাপ্ত কমিশন কি প্রাপ্য হিসাবের মধ্যে পড়ে না, তো এটা অন্যান্য হিসাবের মধ্যে চলে যাবে। তাহলে মার্চ 8 তারিখে লেনদেন দিলাম, মার্চ 16 তারিখে তোমার 30,000 টাকা আমি পাইছি কোন হিসাবের বিপরীতে, বিক্রয় হিসাবের বিপরীতে। তাহলে এখানে বিক্রয় আমরা ক্রেডিটে দিয়ে দিলাম, তাহলে বিক্রয় গেল, নগদে গেল। আর 19 তারিখে রাকিব হচ্ছে ক্রেডিট হিসাব খাত, আমরা 4,750 টাকা পাইছি, তাকে আমার 250 টাকা বার্তা দিতে হয়েছে, এবং রাকিব হচ্ছে প্রাপ্য হিসাব, তাই এখানে প্রাপ্য হিসাবের মধ্যে আমরা দিছি। তো টোটাল আমরা যোগ করব, যোগ করলে ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের পরিমাণ সেম হবে। বোঝা গেছে? ডেবিট সাইড আর ক্রেডিট সাইডের পরিমাণ সেম হবে। ওকে, তো এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা গেল। তেমনিভাবে নগদ প্রদান জাবেদা, এখানে যেমন ডেবিট ছিল ওখানে ক্রেডিট হবে,
এই যে ক্রেডিট খাত 2টা আর ডেবিট খাত 3টা। তো ক্রেডিট খাত কি কি? নগদ ক্রেডিট, যেহেতু আমার প্রদান হয়ে যাচ্ছে মানে নগদ টাকা চলে যাচ্ছে, তাই নগদ ক্রেডিট হবে, আর প্রাপ্তবার্তা ক্রেডিট হবে, আর বাকিগুলা ডেবিট হবে। ক্রয় হিসাব ডেবিট, প্রদ হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। তো মার্চ 1 তারিখে আমার টাকা চলে গেছিল ক্রয় হিসাবের বিপরীতে, তো এখানে 25,000 টাকা ক্রয় হিসাবে লিখছি আর 25,000 টাকা নগদের ঘরে লিখছি। গেল মার্চ 1 তারিখের লেনদেন। মার্চের 4 তারিখে আমার নগদ টাকা 2400 টাকা চলে গেছে অগ্রিম বীমা, এটার বিপরীতে। অগ্রিম বীমা কি? তোমার একটা সম্পদ, চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ এখানে কি আছে? নাই। তো এটা অন্যান্য হিসাবে যাবে আর নগদের ক্রেডিটে যাবে। মার্চের 13 তারিখে সাদাব কি? আমার প্রদেয় হিসাব, তাই প্রদেয় হিসাবে 4500 লিখলাম, তাকে বাট্টা দিতে হয়েছিল 300 টাকা, আর আমার নগদে চলে গেছিল 4200 টাকা। তো এটা লিখে দিলাম। তারপর হচ্ছে ঋণের সুদ হচ্ছে অন্যান্য হিসাবের মধ্যে যাবে। ঋণের সুদ অন্যান্য হিসাবের মধ্যে আমরা 2500 দিলাম আর নগদে 2500 গেল। তো আমরা সবগুলো যোগ করলাম, করে ডেবিট সাইড আর ক্রেডিট সাইড সেম হবে। হ্যাঁ, ডেবিট সাইড এখানে 3টা হবে। 25,000 4500 যোগ 4900 যোগ হবে, আর এখানে 34,100 সাথে 300 যোগ হবে। দেখবা দুইটা সেম আসবে। ঠিক আছে? তো এটা সলভ মোটামুটি শেষ। নেক্সট ক্লাসে আমরা 6 থেকে 11 পর্যন্ত সলভ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।